অবশ্যই আপনাদের এই কথাটা শুনে ভালো লাগলো, কারণ নওশাদ সিদ্দিকী মধ্যে একটা জিনিস যেটা সবাই দেখছে, বা এর জন্য আমি নিজেও খুবই গর্বিত, এবং আমিও চাই নওশাদ সিদ্দিকী এই ধারাবাহিকতাটা ধরে রাখুক। রাজনীতি মানুষের জন্য, রাজনীতি রাষ্ট্রের জন্য। রাজনীতি আর ধর্মনীতি, ধর্মগুরু আর রাজনীতির নেতা দুটো কিন্তু এক নয়। রাজনীতি যে করতে নেমেছে নওশাদ, মানুষের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের দৈনন্দিন চাওয়া পাওয়াকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিরাপদ কী করে থাকবে, এর জন্যে যে রাজনীতি হওয়া দরকার সেটা নওশাদ সিদ্দিকী করছে। আমরা ইতিহাসে পড়েছি হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইয়াসরিফ মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে তখন ইহুদি সম্প্রদায় ছিলেন 70% এবং অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী, ভিন্ন বহু ধর্মের মানুষ ছিল। সেখানে তিনি গিয়েও মানুষকে রাষ্ট্র ও রাজনীতি যে হওয়া দরকার, কীভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া দরকার, এই প্রশিক্ষণ দিয়েছিলেন। তা ইহুদি থেকে শুরু করে সর্বধর্মের মানুষেরা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সর্বধর্মের মানুষের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, তাদের বাইরের রাষ্ট্র থেকে নিরাপদ, এবং বিজনেস, আর্থিক কাঠামো কী করে বাড়বে, এই যে পলিসি, এই সমস্ত কিছুকে দেখে তারা খুবই খুশি হয়ে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিলেন যে আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান হিসাবে চাই। তা রাজনীতি এইভাবেই হওয়া দরকার যে ধর্ম মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তির ব্যাপার, সেটা নিজ নিজ কাজে থাকবে। একটা রাষ্ট্রের প্রধান সে বা রাষ্ট্রের নেতা বা একটা রাজনীতির নেতা যে হবে, তার কাছে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলিম এটা নয়। তার কাছে হবে আমার প্রজা, আমার নাগরিক, আমার হিতাকাঙ্ক্ষী, আমার দরদি। তাদের জন্য যখন আমি নেতা হয়েছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যেটা সংবিধান দিয়েছে, সেই জিনিসটা মানুষের কাছে তুলে দেওয়া, তাদের জন্য সেই জিনিসটা করা। তাই যে বন্ধু বা ভাই আমার এই প্রশ্ন করেছেন, আমি অত্যন্ত খুশি হলাম যুব সমাজ এর জন্য যে নওশাদ সিদ্দিকী মানুষের হাতে কলম তুলে দিচ্ছে। কেন এটা কলম পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জিনিস, পারমাণবিক শক্তির থেকেও শক্তি হচ্ছে কলম। এই কলম যে কি করতে পারে, এই কলমের যে কত পাওয়ার, এটা আমরা ভুলে যাচ্ছি। তাই এটা আমাদেরকে ভাবতে হবে, শিক্ষার দিকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, বেকারত্ব দূর করার জন্য মানুষকে বিজনেস পলিসির দিকে এগিয়ে আসতে হবে, এবং দেশকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য সমস্ত মানুষকে দেশের সংবিধান অনুযায়ী দেশপ্রেমিক হয়ে উঠতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এবং ভোট দেবো আমি এমন ব্যক্তিকে যে যেন দেশপ্রেমিক নেতা হয়, দেশের লুটেরা যেন না হয়, এটাকেও মাথায় রাখতে হবে। দেখুন, এটা রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি। যদি বলেন কেন, রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকশান বা কোনো ঘটনা ঘটবে, কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সেটাকে যদি কড়া হাতে দমন করে, দ্বিতীয়টা আর কেউ করার সাহস পাবে না। রাজ্য তিনার হাতে, প্রশাসন তিনার হাতে, তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। আর এটা করছে কেন, এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে, অতএব টিএমসিকে আবার ক্ষমতায় রাখো, শাসককে আবার ক্ষমতায় রাখো। এটা হলো একটা পলিসি। দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশে বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে, ওটাও দেখুন আমি করে যাচ্ছি। অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে। এক নাগপুরকে যেমন খুশি করছে, আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে, অপরদিকে আবার মুসলিম সমাজের কাছে আলেম উলামা দ্বারা, ইমাম দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের পোষা যেগুলো, সব আলেম উলামা নয়, ভুল বুঝবেন না, যে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত বা কি বলবো ওটাকে, ভাষাটা কি বলি, দালালি খাওয়া যেসব আলেম ওলামা, বক্তা, ইমাম আছে, পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কীভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। অতএব এই দুটো সাইডেই কিন্তু রাজ্য সরকার বড় পলিসির সাথে গেম খেলছে। যদি এটাকে কারো অপছন্দ হয়, আমার প্রশ্ন তার কাছে, কেন রাজ্যের প্রশাসন
নীরব কেন? রাজ্য সরকার যখন ক্ষমতায়, পুলিশ মন্ত্রী তিনি, করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব কড়াভাবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য, রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বোন, অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্মবেশী আরও ভয়ঙ্কর দুশ্মন। এক তো মুসলিমকে মারছে, আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে। অতএব যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা, তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে, না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আরও বিপদ হবে, আরও কঠিন পরিস্থিতি মুসলমানদের ওপর আগামী দিন আসতে চলেছে। এবার আমি বলছি, কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার। রাজনীতি অঙ্গনে একটা আলেমের ভূমিকা হওয়া দরকার। রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার। রাজনীতিটা কোন দেশে করছি, সেই দেশের গাইডলাইন কি, সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা, দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা, দেশের কাজ করা, এটা হবে তার উদ্দেশ্য। তার চাওয়া, তার নিজের পছন্দ, তার নিজের জীবন জীবিকা, তার নিজের কিছু ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটাকে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতিতে যখন আপনি একটা লিডার হিসাবে দাঁড়াবেন, তখন আপনার অধীনস্থ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনাকে নিরাপত্তা দিবার জন্য, তাদের চাওয়া পাওয়ার জন্য সংবিধান যে আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হওয়া দরকার। এটা একটা আলেম হিসাবে আমি মনে করি যাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে, তারাই পারে প্রকৃত ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে। একজন আলেম হিসাবে আমি মনে করি। আমি অন্য কোনো সমাজকে, জাতিকে, অন্য কোনো মানুষকে আমি ছোট করছি না, অতি সত্য কথা বলছি। কেন? এটা হলো একটা হককে নষ্ট করা, আমানতকে খেয়ানত করা ইসলামের চরমতম একটা কঠিন পাপ। এর জন্য কঠিনতম শাস্তি আছে। একটা রাজনীতির নেতা যদি ক্ষমতায় এসে সে যদি তার আমানতকে খেয়ানত করে, তার যদি অধিকারকে খেয়ানত করে, তার যদি সংবিধানের গাইডলাইনের বাইরে গিয়ে সে কাজ করে, দেশের নাগরিকের যে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি কাজ করে, তাহলে তার জন্য ইসলামিক ধারা অনুযায়ী দেশের আইন কি বিচার করবে আমি জানি না, ইসলাম কিন্তু তাকে বলছে চরমভাবে একটা শাস্তি হবে। তাই উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে। উলামারা যদি রাজনীতির আঙিনাতে আসে, তাহলে মানুষ তার প্রকৃত অধিকার পাবে। তবে সেই উলামা খোদা প্রেমিক, নবী প্রেমিক যেন হয়, না হয় ওই তথাকথিত ভাড়াটিয়া দালাল হয়ে চলবো, তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যাবে। কেন আমরা আরেকটা কথা বলি, কেন আমরা দেখছি অনেক ওলামাও তো বিগত দিন মন্ত্রী হয়েছে, তারা তো বাজারে বেঁচে আছে কি অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খবরই নাই। এরকম হলে হবে না।